কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। ষষ্ঠ পর্যায়ে আপনারা শুনছেন গৌর কিশোর ঘোষের উপন্যাস জল পড়ে পাতা নড়ে। উপন্যাসটি পাঠ করেছেন নন্দিনী সরকার এবং শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে জল পড়ে পাতা নড়ে, আজ সপ্তম পর্ব। পৃষ্ঠা 125 হাওয়ায় এলোমেলো, পৃষ্ঠা 126 ব্ল্যাঙ্ক, পৃষ্ঠা 127 ইদানিং সে অনুভব করছে কে যেন তাকে বলছে, অনেকদিন চার পায়ে হেঁটেছ আর না, এবারে ওঠো। মানুষ চিরকাল চার পায়ে হাঁটে না, তার পা মাত্র দুটোই, এবার দু পায়ে ভর দিতে শেখো। কিন্তু তা কি সম্ভব? তাকে মাঝে মাঝে বেশ ভাবিত হতে দেখা যায়। মনের আনন্দে সে বাড়িটা চষে বেড়াচ্ছিল হামাগুড়ি দিয়ে দিয়ে। তার ধারণা হাতে পায়ে ভর দিয়ে চলা হয়তো অনেক নিরাপদ। আপদ বিপদ সহজে সে ডেকে আনতে চায় না, বাধা পথে চলা অনেক ভালো। চৌকাঠের কাছে এসে সে থমকে গেল। এই জায়গাটা তাকে বড্ড জ্বালায়। গোটা ঘরে আর কোনো বাধা নেই, কোথাও প্রতিরোধ নেই, তরতর করে সে ঘুরে বেড়ায়, চৌকাঠ পর্যন্ত অনায়াসে আসে। এখান থেকে বাইরে নজর পড়ে তার। কত আলো, কত জায়গা, কত রকম জিনিস সেখানে, লাল, কালো, হলদে, সবুজ, নীল, বেগুনি, গোলাপি, সাদা, কত রকম রং। কোনোটা চিকচিক করে, কোনোটা নড়ে, কোনোটা দাঁড়িয়ে থাকে চুপচাপ, কোনোটা শব্দ করে, কোনোটা নিঃশব্দ। কারোর প্রতি পক্ষপাত নেই তার, সবার দিকে হাত বাড়ায়, সবাই সব চাই তার, সবই তার, কিছুই ফেলনা নয়। ওই যে কি একটা থপ করে পড়লো তার সামনে, চট করে তার চোখ দুটো ঘুরে গেল। ওই যে ফুরুক করে কি একটা উড়ে গেল, বসলো দূরে, চট করে সে ঘুরে গেল। ওই যে কেউ কেউ করে কি যেন একটা ঘুরপাক খেয়ে চলে, খটখট করে ছুটে গেল কি, কোথায় ঠুং করে একটা আওয়াজ হলো। চটচট করে তার চোখ ঘুরে যাচ্ছে, দারুণ উত্তেজিত হয়ে পড়ছে সে, বড় চঞ্চল হয়ে উঠেছে, অকারণে চঞ্চল। খুব মজা লাগছে তার, শরীরটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অমিত উৎসাহে দোলাচ্ছে, হাঁটুতে ভর দিয়ে শরীরটাকে তুলছে, হাত দুটো বাড়িয়ে আহ্বান জানাচ্ছে, কাছে এসো, কাছে এসো, আয় আয় আয়। হঠাৎ তার পেছনে কেমন দেখতে কি একটা এসে গেল, মিহিস্বরে ডেকে উঠল, মিউ। সে তৎক্ষণাৎ ঘুরে গেল। দারুণ বিস্ময়ে কৌতূহলে স্ফটিকের মতো চোখ দুটো চকচক করতে লাগলো। আরে, এটা তো সেই তার বন্ধুটা, তার কাছে যে প্রায়ই আসে, ঘুর ঘুর করে বেড়ায়, মেউ মেউ ডাকে, ঘর ঘর করে, তরাক তরাক লাফ মারে। ওটাকে দেখে সে বেজায় খুশি হলো, ডাকলো, দাদা দাদা। ওই যে ওটা চলতে আরম্ভ করেছে, দাদা। সেও পিছু পিছু চলল। দাদা, দাঁড়াও, যেন ধমক দিল। তার ধমকে কান দিল না সেটা, ঢুকে পড়ল চৌকির নিচে। সেও চলল। দাদা, অত জোরে না, আস্তে চলো। সে যেন এবার মিনতি করলো। তার মিনতিও ব্যর্থ হলো, একটু ক্ষুণ্ণ হলো সে, তবু সে চলল তার পিছু পিছু। যা, কোথায় গেল? চৌকির নিচে অজস্র জিনিস, এক লাফে তার আড়ালে ওটা লুকিয়ে পড়েছে। বিস্মিত হয়ে এধার ওধার চাইল, দাদা, কোথায় তুমি? কেউ সাড়া দিল না। দাদা দাদা, এই এই, কোথায়? না, কেউ সাড়া দিচ্ছে না। মন খারাপ হলো তার, বিরস মুখে বসে থাকলো চুপ করে। আরে, ওটা কি? ওই যে ওই কোণে চিকচিক করছে, ওই যে ওই যে ওই যে। তার চোখ দুটো আবার চকচক করে উঠল। গুটি গুটি সেদিকে এগিয়ে গেল, খপ করে তুলে নিল হাতে। বেশ শক্ত জিনিসটা মুখে পুরে কামড় দিতে লাগলো, মাড়িটা সুলুতে লাগলো তার। পৃষ্ঠা 128। কামড় দিলেই আরাম লাগছে, চুকচুক করে চুষতে লাগলো, চুষতে চুষতে মাঝে মাড়ির জোরে চাপ দিতে লাগলো। বেশ লাগছে, বেশ লাগছে। এ নতুন কাজে উৎসাহের জোয়ার এলো মনে, এতেই মেতে গেল। হুড়মুড় করে ওদিকে কি পড়তেই সে সচকিত হয়ে উঠল। সে দেখল তার বন্ধু সাঁত করে বেরিয়ে গেল। হাসি পেল তার, সে আবার বন্ধুকে অনুসরণ করল। সে দেখল তার বন্ধু এক লাফে চৌকাঠ ডিঙিয়ে গেল, কিন্তু সে পারল না। কি যে শত্রুতা আছে ওই চৌকাঠের সঙ্গে,
কেন যে সে বারে বারে ওকেই আটকে দেয় ও তা বুঝতে পারে না। মাঝে মাঝে বেজায় রেগে যায়, হাঁটু গেড়ে বসে প্রবল আক্রোশে দুহাতে ঝাঁকাতে থাকে চৌকাঠটাকে, পারলে যেন উপড়েই ফেলত। আপাতত এই বাধাটায় সে মোক্ষম ঠেকা ঠেকে পড়েছে। কদিন ধরেই সমানে সে চেষ্টা করছে ওটা পার হতে, চেষ্টা করছে কিন্তু পারছে না। ভাবনায় পড়েছে, সে জানে এটা পেরোতে না পারলে তার মুক্তি নেই, তার স্বস্তিও নেই। বাধা সে কম পার হয়নি। এই তো সেদিনেও সে একেবারে নড়তে পারত না, অসহায় হয়ে বন্দী ছিল বিছানার কারাগারে। তখন শুধু হাত পা নেড়ে নেড়েই চলার স্বাদ মিটিয়েছে। পাশ ফিরতেও পারত না এতদিন, উপর হতেও পারেনি। তারপর ধীরে ধীরে তার রক্তে একদিন পিতৃপুরুষেরা চাঞ্চল্য জেগে উঠল, পিতৃপুরুষের চাঞ্চল্য জেগে উঠল। সে অনুভব করতে লাগলো এক তীব্র, এক অশান্ত পিপাসা তার মনে জেগে উঠেছে, তাকে অস্থির করে তুলছে। বাধা ভাঙো, কে যেন তাকে তাগিদ দেয়, বলে এ তোমার জায়গা নয়, তোমার ভুবন এখানে নয়, সে অন্য কোথা, অন্য কোনোখানে। ওঠো ওঠো ওঠো, চলো চলো। কিন্তু কি করে উঠবে সে, কি করে চলবে? তার শক্তি কোথায়? অসম্ভব। তার পক্ষে অন্যের সাহায্য ছাড়া পাশ ফেরা অসম্ভব, উপর হওয়া অসম্ভব, পারবে না সে। সে যে কিছুই পারে না। আবার তাগিদ আসে, তাগিদের পর তাগিদ, চেষ্টা করো চেষ্টা করো। তোমার বাপ ঠাকুরদা কেউ হার মানেনি, বিদ্রোহ করেছে, সংগ্রাম করেছে, একে একে সব বন্ধন ছিন্ন করেছে। সেই বিদ্রোহের উত্তরাধিকার না তোমার? জন্মসূত্রে তুমি না সৈনিক, বিজয়ী? ভালো করে মনেও পড়ে না তার, কবে কেমন করে তার রক্তে বিরামহীন সংগ্রামের প্রবল আহ্বান সে শুনল। টেরও পেল না তার অজ্ঞাতসারে কবে সে অসম্ভবকে সম্ভব করবার দুর্দম সংগ্রামে লিপ্ত হয়ে পড়ল। সে বুঝতেও পারল না তার পরাক্রমে পঞ্চভৌতিক শক্তিকে সে তার পথ থেকে সরে দাঁড়াতে এরই মধ্যে বাধ্য করেছে। ঠেলতে ঠেলতে সে একদিন কাত হলো, উপর হলো। ক্রমাগত চেষ্টায় সে একদিন মাধ্যাকর্ষণের প্রবল টানকে মিথ্যে করে দিয়ে বিছানায় উঠে বসল। হাতে পায়ে ভর দিয়ে ঘরময় ঘুরতে লাগলো। সীমানাটাকে টেনে টেনে সে বৃহৎ থেকে বৃহত্তর করে তুলল। মাতৃজঠরের সংকীর্ণতা থেকে মুক্তি পেয়ে সে একদিন বিছানায় এসে বন্দী হয়েছিল। এখন বিছানার সীমানা উত্তীর্ণ হয়ে ঘরের চৌহদ্দিতে বন্দী হয়েছে। এ এক অদ্ভুত খেলা সে খেলছে। বন্দিত্বের দিগন্ত পার হয়ে মুক্তি পাচ্ছে, মুক্তি পেয়েই দেখছে সে আবার নতুন কারার বন্দী। এইভাবেই তো সে এতটা পথ এগুলো, আর এত পথ এগিয়ে এসে শেষে কিনা থেকে গেল চৌকাঠে। বিরক্ত হলো সে। বাইরে ওই যে ওরা হাঁটছে ফিরছে, মা গিয়ে লুকিয়ে থাকছে কোথায়, কিছুতেই সে নাগাল পাচ্ছে না কারো। ওরা সব যে চৌকাঠের ওপারে, ওদের নাগালে জীবনে বুঝি সে ধরতে পারবে না। লুকোনো সেই জায়গাটায় গিয়ে মাঝে বুঝি আর খুঁজে, লুকোনো সেই জায়গাটায় গিয়ে মাকে বুঝি আর খুঁজে বের করতে পারবে না। যদি সেই চৌকাঠটা ডিঙোতে পারত, অন্তত একবারও যদি পারত। না, এ অসম্ভব। এ বাধা সে পার করতে পারবে না, কখনোই না। হতাশা এলো তার। পৃষ্ঠা 129। শ্রান্ত হয়ে পড়ল, কোনো কিছুই ভালো লাগছে না। খুঁতখুত করে কাঁদতে লাগলো, খানিকক্ষণ কাঁদলো। হঠাৎ তার হাত পা নিষ্পিস করে উঠল, চনমন করে উঠল রক্ত। পুরুষ পুরুষ ধরে যে অতৃপ্তি জন্ম নিয়েছে মানুষের মনে, যে আকাঙ্ক্ষা পাগল করেছে তাকে, সেই অতৃপ্তি, সে আকাঙ্ক্ষা, সে তাগিদ প্রবল বেগে গুঁতো মারতে লাগলো। অস্থির হয়ে উঠল সে, পাগল হয়ে গেল যেন। চৌকাঠটা দু হাতে ধরে পায়ে ভর দিয়ে একটুখানি তুলে ধরল নিজেকে। ও বাবা, বড্ড টাল, সামলানো দায়। থপ করে বসে পড়ল। খানিক পরে আবার উঠল, আবারও পড়ল। দূর, এ কি পারা যায় নাকি? না, সে পারবে না, সে হার মানছে। কে হার মানে? আবার তার ভিতরে এক বর্বর তৃষ্ণা জেগে উঠল, তাকে হার মানতে দিল না। আমি যাবই, আমি যাবই যাবই, যেন প্রতিজ্ঞা নিয়েছে সে। এই প্রতিজ্ঞার কাছে আর সব তুচ্ছ হয়ে গেল। এবার বারবার চেষ্টা করলো উঠতে, থপ থপ করে পড়লো বারবার। এমনি পড়তে পড়তে উঠতে উঠতে টাল ভাঙল। চৌকাঠ ধরে এক সময় ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েও পড়ল। হ্যাঁ, পেরেছে। যে পৃথিবী প্রবল বেগে ঘোরে,
যে পৃথিবী কাউকে করুণা করে না, তার উপর টেক্কা মারার কৌশল করায়ত্ত হয়েছে তার। এবার সাহস বাড়ল, টাল সামলাতে শিখে ফেলল। বেশ কয়েকবার সে দাঁড়ালো। কি ফুর্তি, কি ফুর্তি! প্রচন্ড উল্লাসে নাচতে লাগলো সে। কি মজা, কি মজা! খুব নাচছে। উৎসাহ ফেটে পড়ছে তার নধর দেহে। এখন সে ধরে ধরে দাঁড়াতেই চায়। বারে বারে তাই দাঁড়াচ্ছে। বারান্দায় তার বন্ধুটা এসে বসেছে। যেই ঝোঁক দিয়ে দেখতে গেল, অমনি উল্টে পড়ল বারান্দায়। কি হলো সে ঠিক বুঝতে পারল না। হঠাৎ তার মনে হলো শোঁ করে যেন কোনো অতলে তলিয়ে যাচ্ছে। ভয়ে প্রাণ উড়ে গেল। তাই থপ করে মাটিতে পড়ার পর কয়েক মুহূর্ত সে কান্নাকাটি কিছুই করল না, যেন একটু সামলে নিল। পর মুহূর্তেই কান্নার চোটে বাড়ি মাথায় করে তুলল। ভয়ে তার প্রাণ উড়ে গেছে। হেসেলে হিমশিম খাচ্ছিল গিরিবালা। পিতলের বড় ডেকচিটায় ভাত চড়িয়েছেন বড়জা। পুকুরের পানা তুলতে লোক লেগেছে। ঘরামিরা চাল ছাইছে। দশেক লোক খাবে। এই এক ডেকচিতে সকলের ভাত চড়েছে। চাল ফুটে উঠল। ভারী ঢাকনাটা ঢক ঢক করে যেন মাথা কুটতে শুরু করলো। বড় ভাসুর দুখালুই পুঁটি মাছ এনেছেন। গিরিবালা এতক্ষণ ধরে হেসেল ঘরের একপাশে বসে সেগুলো কুটছিল। একই এক হাতের কাজ, কিন্তু গিরিবালা জানে এসব ছোট কাজে কেউ হাত লাগাবে না। বড়জা সেই ঘরেরই অন্য ধারে পা ছড়িয়ে বসে দুই মেয়ে নিয়ে জমিয়ে গল্প করছেন আর কাজ করছেন। কাজ তো ভারী। যারা পুকুর সাফ করছিল তারা একদাই কলমি শাক তুলে দিয়েছে। তিনজনে মিলে তাই বাঁচতে লেগেছেন। গিরিবালা একবার চেয়ে দেখলো, এখনো অর্ধেক হয়নি। বড়জা বড় মেয়েকে বললেন, ও চম্পি, ভাতটা একবার দেখতো। চম্পি অসন্তুষ্ট হলো। গোমরা মুখে বলল, কেন? চম্পি দেখবে কেন? বাড়িতে কি আর মনীষী নেই? ঝাঁ করে গিরিবালার কান লাল হয়ে গেল। কোন লক্ষ্যে যে বান ছোড়া তা বুঝতে কিছুমাত্র অসুবিধা হলো না তার। বড়জা বললেন, লোক থাকবে না কেন? লোকের মধ্যে তো দেখতেছি এক বাদী, এই আমি, আর তো সবারই হাত জোড়া। গিরিবালা বুঝলো সবার মানে গিরিবালার কথা বলা হলো। ওর অন্তরাত্মা শুকিয়ে গেল। এই বাড়িতে এসে অবধি সে বড় ভয়ে ভয়ে থাকে। কি জানি কেন গিরিবালার মনে হয় এখানকার কেউ তাকে ভালো নজরে দেখে না, বিশেষ করে মেয়ে মোহন। মুখে কেউ কিছু বলে না, কিন্তু ওদের আড়া আড়া ছাড়া ছাড়া ভাব দেখে গিরিবালা বুঝতে পেরেছে ওকে খুব প্রসন্ন মনে কেউ যেন গ্রহণ করেনি। পৃষ্ঠা 130। গিরিবালা প্রাণপণে পরিশ্রম করে, যে যা বলে করে দেয়। কারোর কোনো কথায় থাকে না। সকলের মন জুগিয়ে চলবার চেষ্টা করে। প্রত্যেকের সুবিধা অসুবিধে দেখে, কিন্তু তাকে কেউ দেখে না। এইটাই ওর কাছে খুব আশ্চর্য লাগে, ব্যথাও পায়। সকাল থেকে উঠেই তার খাটুনি শুরু হয়। একে বাড়িটা বড়, তার উপর ছাড়া ছাড়া। এ পোঁতায় একখানা ঘর, ও পোঁতায় আরেকখানা, সে পোঁতায় আরেকখানা, এমনি ধারা বাড়ি। সিঁড়ি ছাদ সুবিধের থাকে না তার কাছে। ছুটোছুটি করতে করতেই প্রাণান্ত হয় তার। তাই এরা বড় অগোছালো, কিরকম যেন। অযত্নে অবহেলায় কত জিনিস যে নষ্ট হয়, সেদিকে কারোর কি লক্ষ্য আছে? কোনো কাজ কেউ গুছিয়ে করে না, অথচ বাড়িতে বড় বড় দুটো মেয়ে, চম্পি আর জুথি। বিয়ের বয়স দুজনেরই হয়েছে। চম্পির বিয়ের চেষ্টাও চলছে, কিন্তু ওরা ওদের আড্ডা আর মেজাজ নিয়েই আছে। চম্পি কলমির বড় বড় ডগাগুলো ফুটফুট করে ভাঙতে লাগলো। জুথি কোনো সারা শব্দই দিল না। ডেকচির ঢাকনাটা বার কয়েক ঠকাস ঠকাস করে বড় বড় গুঁতো মারল। বড়জা বললেন, তাহলে পুরুক ভাত পুড়ে যাক। গর্ভের সন্তান, সেই কথা শোনে না, কারে আর কি কব। চম্পি খড়খড় করে বলে উঠল, বাড়ির মেয়েরা কি চিরটাকাল হাঁড়ি ঠালবে নাকি? যতদিন লোক ছিল না, খাটতি তো কসুর করিনি। একটা কাজ হাতে নিয়ে দিন কাবার করার কায়দা আমরা শিক্ষে করিনি। চম্পির কথা শুনে গিরিবালার চোখ ফেটে জল এসে গেল। এত কাজ করার পরও কেমন সব কথা শুনতে হয় দেখো। গিরিবালা মাছ কোটা বন্ধ রেখে উঠে গেল। হাতটা বেশ করে ধুয়ে এসে ডেকচির ঢাকনাটা একপাশে সরিয়ে দিতেই এক বলক ফ্যান উঠলে উঠল। গরম বাষ্প বুজবুজ করে বেরিয়ে গেল। খুন্তি করে গোটা কতক ভাত তুলে এনে টিপে দেখলো হয়ে গেছে। ডেকচির ভেতর ভাতগুলো আস্তে আস্তে করে ঘুটে খুন্তিটা ঠক ঠক করে ডেকচির কানায় ঠুকলো গিরিবালা।
তারপর একটা থালার উপর খুন্তিটা রেখে ঢাকনাটা আবার চাপা দিল। এবার ভাত নামাতে হবে। ডালের বগ্নোর পাশে নাতা পড়েছিল। গিরিবালা সে দুটো তুলে এনে ভাতের ডেকচি নামাতে গেল। ডেকচিটা কি ভারী, এতটা ভারী তো আগে বুঝতে পারেনি গিরিবালা। প্রথমবার তো তুলতেই পারল না, অপ্রস্তুত হলো। বলল, ও বর্দি, এ যে দেখতেছি বেশ ভার। ভেবেছিল এ কথা শুনে কেউ হয়তো হাত লাগাতে আসবে, কিন্তু যেরকম মন দিয়ে কলমির শাক বাঁচতে আরম্ভ করেছে ওরা, তাতে মনে হয় ওরই সঙ্গে ওদের বাঁচন মরণ জড়িয়ে আছে। বড়জা একটা হাই তুলে বললেন, হ্যাঁ, খুব সাবধানে নামাস। গিরিবালা বড় যার জবাব শুনে বুঝল কারো আর হাত লাগাবার কোনো ইচ্ছেই নেই। এইবার গিরিবালা ভাবনায় পড়ল, এত ভারী দেখছি যদি না নামাতে পারে তবে বড় বেইজ্জত হয়ে যেতে হবে। ওরা হাসাহাসি করবে, চিরকাল খোঁটা দেবে, পাড়ায় পাড়ায় কথাটা রটে যেতে বিলম্ব হবে না। না, গিরিবালা কথা বলবার সুযোগ দেবে না কাউকে। তার কেমন জেদ চেপে গেল। দাঁতে দাঁত চিপে এসে সর্বশক্তি দিয়ে ডেকচিটা তুলে ধরল। তুলতেই হলো, গোয়ারতুমিটা করে খুব ভুল করেছে। ডেকচির ভারে তার শরীরটা নুইয়ে পড়ল। সব শুদ্ধ উনুনের উপর উল্টে পড়ে বুঝি। গরম ডেকচির তাপ তার গায়ে লাগছে। উনুনটা লক লক জিভ বের করে গিরিবালাকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে। অদৃশ্য হাতে জোরে টান মারছে। গিরিবালা প্রাণপণ শক্তিতে প্রতিরোধ করতে লাগলো। তার পিঠ, পেট, কোমর টনটন করছে প্রবল চাপে। মনে পুড়ে মরার প্রবল আতঙ্ক। কপালের ঘাম টস করে পড়ছে, চোখে এসে ঢুকছে। শরীর থরথর করে কাঁপছে। হাতের পেশি সব যেন পটপট করে ছিঁড়ে যাবে। মাথা ঝিমঝিম করতে লাগলো। পৃষ্ঠা 131। চোখে অন্ধকার দেখলো, আবার সে গাঢ় অন্ধকারে উজ্জ্বল অজস্র সব আলোর বিন্দু ছুটোছুটি করতে লাগলো। আর প্রতিরোধ করতে পারছে না গিরিবালা। ডেকচি সমেত সে নিজেও পড়তে শুরু করেছে, আর রক্ষা নেই। এবার হাড়ি শুদ্ধ উনুনে পড়বে, সিদ্ধ হয়ে সে মরবে। খোকার কি হবে? ভূষণ কোথায়? ধপ করে গিরিবালা নামিয়ে ফেললো ডেকচিটা। উনুনে নয়, একেবারে ওর পায়ের ওপর। একটুখানি ফ্যান ছলকে পড়লো পায়ে। উহ করে উঠল যন্ত্রণার। পায়ের আঙুল ছেঁচে গিয়েছে। গরম ফ্যান পড়ে পা জ্বালা করছে। ফোসকা পড়ে উঠল। মাথাটা যেন টলছে। মুখ টিপে ব্যথা সামলালো, চোখ বুজে টাল সামলালো। বড়জা নির্বিকার ভাবে বলে উঠলেন, ও কি, পার উপর ফেললি? সাবধানে নামাতি বললাম না? কি ফুসকা পড়লো নাকি? আর পারি নে বাপু, যাও একটু আলু ছেঁচে লাগিয়ে দাও। এমন সময় পরিত্রাহী চিৎকার করে কেঁদে উঠল গিরিবালার খোকা। যেন মাকে ওই অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি দিতে ইশারা করে ডাকলো। গিরিবালা তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে দেখে খোকা চৌকাঠের বাইরে গড়াগড়ি খাচ্ছে। বারান্দার একেবারে কিনারে চলে এসেছে, আর একটু হলেই উঠোনে গড়িয়ে পড়তো। সর্বনাশ, দরজা ডিঙোতে শিখেছে। আর বাঁচানো যাবে না ছেলেকে। কে সর্বদা চোখে চোখে রাখবে? নিজের যন্ত্রণা আর খোকার ভাবনায় সে জেরবার হয়ে ঘরের ভেতর গিয়ে ঢুকলো। সে আর দাঁড়াতে পারছে না। খাটের ওপর খোকাকে নিয়ে শুয়ে পড়ল। ফোসকার ব্যথায় কাতর হয়ে গোগাতে লাগলো সে। গিরিবালা ভাতের ডেকচিটা উপর না করেই চলে গেল দেখে বড়জা একটু অসন্তুষ্ট হলেন। চম্পিকে একটা ধমকও দিলেন। ভাত যে এতক্ষণ গলে পিণ্ডি হয়ে গেল, ও চম্পি, কার ছিরাদ্ধে দেওয়া হবে শুনি? ধমক খেয়ে চম্পি অপমানিত বোধ করল। কার ছিরাদ্ধে আর দেব? সে মুখে মুখে জবাব করল, যাই নিজের পিণ্ডি নিজেই সাজাই গে। এ বাড়ির হয়েছে বেশ, এক এক কাজ সারতি জুনা 7 করে লোক চাই। দুম দুম পা ফেলে সে ডেকচিটার কাছে এগিয়ে গেল। ফ্যান গালতে সেটা সরাতে গেল, কিন্তু নড়াতে পারল না। ও বাবা, এ যে দেখছি জগদ্দল পাথর। ছোট কাকি নামালো কি করে? অবাক হয়ে গেল চম্পি। এই ডেকচি কাকিমার পায়ের উপর পড়েছে। কি সর্বনাশ! সে পায়ের তো আর কিছু নেই তাহলে। চম্পি ব্যস্ত হয়ে উঠল। তাড়াতাড়ি কোনো মতে গড়িয়ে টড়িয়ে ফ্যান ধরাবার জায়গাতে হাঁড়িটা নিয়ে গেল চম্পি। ডেকচিটাকে ঢাকনা সমেত কাত করে বসিয়ে রেখেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। বাঁ পায়ের আঙুলে আর ডান পায়ের গোড়ালির উপরে ফোসকা পড়েছে। সেখান থেকে তীব্র যন্ত্রণা উঠে সমস্ত শরীর যেন ছিঁড়ে ফেলছে। বিছানায় শুয়ে খোকাকে মায় খাওয়াচ্ছিল গিরিবালা, আর ব্যথার বিষে নিঃশব্দে কাঁদছিল। ওর মনে হচ্ছিল বুঝি জ্বর এসে গেছে। চম্পি ঘরে ঢুকেই বলল, দেখি কাকিমা, তোমার পা দেখি। গিরিবালা ধর্মর করে উঠে বসল।
এ আবার কি খেলা? মনে মনে সে শঙ্কিত হলো। খাওয়ার ব্যাঘাত ঘটায় খোকাও কেঁদে উঠল। শো শো, শুয়ে পড়ো, যা করছিলে করো, আমি পা দুখানা দেখি। গিরিবালা পায়ের অবস্থা দেখে চম্পি শিউরে উঠল। ইস! গিরিবালা মনে মনে চটে গেল। আবার আধিক্যতা হচ্ছে। পৃষ্ঠা 132। চম্পি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল সেখান থেকে। বড় অপরাধী মনে হতে লাগলো নিজেকে। সেই তো দায়ী। তার বোঝা উচিত ছিল অত বড় অত ভারী ডেকচি নামানো কারো একার পক্ষে সম্ভব নয়। কেন সে তখন এগিয়ে যায়নি? যদি আজ মারাত্মক কাণ্ড কিছু ঘটে যেত। খুব ফাঁড়া কেটেছে আজ বাড়ির লোকের। আর মাকেও বলিহারি যাই। ভাড়ার ঘরে ঢুকে নারকোল তেল আর চুন ফাটাতে ফাটাতে চম্পি মায়ের উপর চটে উঠল। এই যজ্ঞি রাঁধার হাড়ি আজ নামাবার দরকার ছিল কি? না হয় 3 চড়া ভাত হতো। চম্পি তেলে চুনে মিশিয়ে দিয়ে গিরিবালার ঘরে গিয়ে ঢুকলো। বলল, যাই বলো কাকিমা, তুমি লোক সোজা নও। একবার আসো বলে ডাকতে কি হয়েছিল? যদি আখার উপর গিয়ে পড়তে, পুলিশি যা আমাদের হাতে দড়ি দিত। দাও, লাগাইয়ে দিই ওষুধটা। গিরিবালা বিব্রত হয়ে না করে উঠল। চম্পি ধমক দিল, থামো। তারপর জোর করে ব্যথার জায়গায় প্রলেপ লাগিয়ে দিতে লাগলো। পাছে আরো ব্যথা লাগে, তাই কিছুক্ষণ গিরিবালা শিখিয়ে রইল। সে অবাক হয়ে চম্পিকে দেখল খানিকক্ষণ। কই, ওর মুখে তো বিরাগের ছাপ নেই। চোখে মুখে তো আন্তরিকতাই ফুটে বেরোচ্ছে। তবে এর সম্পর্কে তার খারাপ ধারণা হয়েছিল কেন? চম্পি বলল, দেখো দেখি আমার মন পাষাণ কিনা। অপ্রস্তুত হয়ে গিরিবালা ডাহা মিথ্যে কথা বলল। ছি ছি, তোমারও তা ভাববো কেন? কোনোদিন তা ভাবিনি। গিরিবালাকে সেদিন আর কাজকর্ম করতে দিল না চম্পি। প্রায় জোর করেই শুইয়ে রাখলো বিছানায়। চম্পিকে মনে মনে শত ধন্যবাদ দিল গিরিবালা। তার পায়ে ব্যথা হয়েছে, পায়ের যন্ত্রণায় অস্থির হয়ে উঠেছে সে। এর উপর কাজকর্ম করতে হলে সে ঠিক মরে যেত। চম্পির মনটা ভালোই, সে এতদিন বুঝতে পারেনি। শ্বশুর বাড়ির প্রায় কাউকে গিরিবালা বুঝতে পারে না। কেন যে এটাকে বিভূই বলে মনে হয় কে জানে। এখানেও যে আকাশ যে মাটি, তার বাপের বাড়িতেও তো সেই আকাশ সেই মাটি, সে একই রোদ বৃষ্টি ঝড়। তবু বাপের বাড়ির আকাশে যেমন প্রশ্রয়, যে মাটিতে যেমন স্নেহ করা আশ্রয়, এখানকার আকাশ বাতাস মাটিতে সে আস্বাদটা কেন পায় না গিরিবালা? বাপের বাড়ির রোদে কেমন তেজ আরাম দেয়, এখানকার রোদ তাকে পোড়ায়। এখানকার বৃষ্টি তাকে কেবল হেনস্থাই করে, ঝড় তাকে শাসায়। সে যেন এখানে অনধিকার প্রবেশ করেছে। এটা যেন তার বিরুদ্ধ পুরী। আর আশ্চর্য, শ্বশুরবাড়ির বিভিন্ন লোকের মুখে মনে যেন এই ভাবটাই লেখা আছে বলে গিরিবালার মনে হয়। সে হাঁপিয়ে ওঠে, মন কেমন করে তার। কাজের মধ্যে ডুবে থাকে গিরিবালা। বাড়িতে লোক তো কম নয়। শাশুড়ি, বড় যা, 2 ভাসুরঝি, ভূষণ, সে, খোকন, 2জন বাইরের কাজ করার লোক। হ্যাঁ, আরো একজন আছেন, বক্সি মশাই। ইনি যে বাড়ির কে তা জানে না গিরিবালা। চুপচাপ থাকেন, দুবেলা 2টো খান আর হুঁকো টানেন। বয়স কত তাও বোঝা যায় না। রোগা হাড়বার করা শরীরটা। এত লোকের কাজ গিরিবালাকে সামলাতে হয়। দিন রাত কোথা দিয়ে বেরিয়ে যায় সে বুঝতেও পারে না। খোকাকে যত্ন করতে বলেছিল বড় মা, কিন্তু কখন করবে? প্রথম দিন কত খুব যত্ন নিয়েছিল গিরিবালা, কিন্তু সেটা নাকি আধিক্যতা। সে এই কথাই শুনতে পেল। চাপা কানাকানিও তার কানে গেল। ছেলে যেন এক গিরিবালারই হয়েছে, ত্রিভুবনে আর কারো ছেলে যেন মানুষ হয়নি। পৃষ্ঠা 133। গিরিবালা না হয়ে জানে না, বোঝে না কি করে কি করতে হয়, তাই হিমশিম খায়, সামলাতে পারে না। কিন্তু তার শাশুড়ি তো জানেন, বড়জা তো জানেন। তারা কেন কিছু বলেন না? তারা কেন এ ভারটা নেন না? গিরিবালা না হয় ছেলেপুলে হয়নি এর আগে, ওদের তো হয়েছে, কিন্তু এটা তার বাপের বাড়ি নয়। এখানে বড় মা, পিসিমা, কাকিমা নেই। সহানুভূতি, সমবেদনা নেই, সহযোগিতা নেই। আছে শুধু নিষ্করুণ সমালোচনা, পদে পদে খুঁত ধরার বিকারগ্রস্ত উৎসাহ। শ্বশুর বাড়িটাকে গিরিবালার মনে হয় ফুল ফলহীন, শুধু চোর কাঁটা বিছানাও এক বিস্তীর্ণ ক্ষেত্র। তাই গিরিবালা নিজেকে শামুকের মতো গুটিয়ে রাখে। এমনকি প্রকাশ্যে সে খোকনের উপরও দৃষ্টি দেয় না। সময় মতো খাওয়াতে পারে না। খিদেতে চিৎকার করতে থাকে তার ছেলে, কেঁদে কেঁদে বাড়ি ফাটিয়ে ফেলে।
কিন্তু সে অবুঝটা তো বুঝতে পারে না তার মা বন্দী হয়ে আছে সংসারের কাজে, হেসেলে কি অন্য কোথাও। হাতের কাজে সে তখন মন বসাতে পারে না। মনে মনে সান্ত্বনা দিতে থাকে, চুপ কর বাবা আমার, এই যে হয়ে আলো। কাজ সারবার জন্য সে তাড়াহুড়ো করতে যায় আর গোলমাল করে ফেলে। দেরি হতে থাকে তার। বিরক্ত হয়ে ওঠে গিরিবালা, মুন্ডুপাত করতে থাকে মনে মনে। বড় যা, ভাসুরঝি, শাশুড়ি, ভূষণ, কাউকেই সে রেয়াত করে না, নিজেকেও না, এমনকি কখনো কখনো খোকনকেও ছাড়ে না। তার একমাত্র সুরিত এখন রাত। রাত গভীর হলে গিরিবালা বেঁচে যায়। খোকনের উপর অজস্র ধারে সে তখন স্নেহ ঢালতে থাকে। ইস, কি ঘামাচি না বেরিয়েছে দেখো সারাটা গায়ে। এ কি, বুকে আবার 20 ফোঁটা কখন বেরোলো? চুলে কেমন জট পাকিয়েছে দেখেছো মা গো? সারা গায়ে ধুলো মাটি থিকবিক করছে। আঁচল দিয়ে মুছিয়ে দেয় পরম যত্নে। চুলগুলো আঁচড়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু এ ঘরে চিরুনি নেই। এত রাত্রে চিরুনিটা আনতে বড় আলস্য লাগে তার। তার চোখেও ঘুম এসে গিয়েছে, যাক কাল আঁচড়ালেই চলবে। ঘুমন্ত ছেলের মুখে গোটা কতক চুমু খেয়ে বিছানায় শুইয়ে দেয় তাকে। ছেলেটা দিন দিন কেমন রোগা হয়ে যাচ্ছে। সেও ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে। ঘুমিয়ে গিরিবালা বড় মা, পিসিমা আর কাকিমার ধমকানি শোনে। তাতে তার রাগ হয় না, সে বরং খুশি হয়। একেবারে নির্বান্ধব সে নয়। আছে, এই পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে তার সান্ত্বনা আশ্রয় মিলবে। পরম সুখে খোকাকে কোলে টেনে নেয় গিরিবালা। বুঝি তার ঘুমই এসেছিল। কপালে তার শীতল স্পর্শ পেয়ে সে চমকে উঠল। বড় মা, চোখ মেলে সে অবাক হলো। বড় যা, তার পেছনে শাশুড়ি। ধর্মর করে উঠে বসলো গিরিবালা। বড় যা বললেন, ওলো, তোর যে জ্বর হয়েছে, শুয়ে থাক। এ তো বড় যা নয়, বড় মা। শরীর জুড়িয়ে গেল তার, চোখ দিয়ে জল ঝরে পড়ল। শো পালোয়ানের বিটি, শাশুড়ি বললেন। এ কোন শাশুড়ি? ভয় নেই মা, সামান্য গা গরম হয়েছে, তারস্যের জ্বর। চম্পির মুখে শুনে আমি তো থরথরায় মরি। কি কাণ্ড করেছিলে মা? অল্পের উপর দিয়ে গেছে তাই রক্ষে। একটু এদিক ওদিক হলিয়ে একেবারে সর্বনাশের মাথায় বাড়ি। কাঁচা পোয়াতি তুমি, অমন গোয়ার তুমি কি করে? ছি। গিরিবালাকে কোনোদিন বকেননি এরা, আজ ভুগছেন। কিন্তু কই, গিরিবালার মনে তো তার জন্য কোনো কষ্ট হচ্ছে না। সে এতে সুখ পাচ্ছে বরং। তবে কি এ বাড়িতেও স্নেহ আছে, ভালোবাসা আছে। তার জন্য দুশ্চিন্তায় অধীর হয়ে উঠবার মতো হৃদয়ও আছে। একে আশ্চর্য আবিষ্কার করে ফেলল গিরিবালা। কার মুখ দেখে আজ ঘুম ভেঙেছিল তার। চম্পি এলো এক বাটি দুধ নিয়ে। কাকিমা, খাও। পৃষ্ঠা 134। কিন্তু গিরিবালার খিদে আর নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই। সে যে অমৃত পেয়েছে আজ, সারা জীবনে এখন না খেয়ে কাটাতে পারে। দুধের বাটি দেখে তার ছেলে উঠে বসলো, কচি হাত বাড়িয়ে দুলে বলল, দাদ্দা। চম্পি হেসে বলল, তবে রে হ্যাংলা, এ তোমার দুধ না, মা খাবে। চম্পির কথা শুনে ফোকলা মুখে সে হাসতে লাগলো, দাদ্দা। হাত দুটো উপরে তুলে ঘোরাতে লাগলো। বড় যা, শাশুড়ি, চম্পি হাসতে লাগলো। গিরিবালাও হেসে ফেলল। শাশুড়ি বললেন, বুঝেছি দাদু, বুঝেছি, খিদে পায়েছে, চল ছান করে খাবা। চান করিয়ে, চুল আঁচড়ে, কাজল টাজল পরিয়ে চম্পি যখন খোকাকে দিয়ে গেল গিরিবালার কোলে, সে তখন তাকে প্রায় চিনতেই পারে না। চম্পি অনুরোধ করলো, কি নোংরা করেই যে এরে রাখো কাকিমা, দেখ দিন কেমন রাজপুত্রের মতো দেখাচ্ছে এখন। যাই বলো বাপু, তুমি বড় ঢিলে ঢালা। তা হয়তো সে একটু আছে, অস্বীকার করছে না গিরিবালা। একেবারে নতুন তো, বাপের বাড়িতে কি এত কাজ করতে হয়েছে নাকি কখনো? নাও, আজ বাড়া ভাত খাওয়ার কপাল তোমার, পাটে বসে তাই খাও। চম্পি হাসলো, গিরিবালাও হেসে ফেললো। ঠাট্টা করছে চম্পি, তা করুক, এটা ঠাট্টাই। এতে ঝাঁজ নেই, হুল নেই, শরীরে বেঁধে না, কাতুকুতু দেয়। বেশ মেয়ে চম্পি, বেশ মেয়ে। ভূষণের বরদা বিলাস মেজাজ গরম করেই বাড়ি ফিরলেন। এই দুপুর পর্যন্ত টোটো করে প্রজার বাড়িতে ঘুরেছেন, 1 পয়সা আদায় হয়নি। রোদ লেগে বড় কষ্ট হয়েছে তার উপর খিদে পেয়েছে। এখন একটু জিরোবেন, তারপর চান করে পুজোয় বসবেন। 1 ঘন্টার আগে পুজো সারা হবে না তারপর খেতে বসবেন। 3টের আগে আজ আর খাওয়া হবে না।
বাড়িতে পা দিয়েই দুর্ঘটনার কথা শুনলেন, আর শুনেই মাথা চাপড়াতে চাপড়াতে গাঁক গাঁক করে চেঁচাতে লাগলেন। বলি, ওগো, কনে গেলে? বৌমা আস্ত আছে তো? শোনো কথা। দামিনীর পিত্তি জ্বলে গেল। নিজের জ্বালায় মরছেন তিনি, সংসারের কাজ তার ঘাড়ে, নিঃশ্বাস ফেলবার ফুরসত নেই, আর মদ্য এখন 2:30 প্রহর বেলায় বাড়ি ঢুকে চিন্তা দেখাচ্ছেন। তিনি জবাব দিলেন না। বলি, কেউ কথা কয় না কেন? চিতেই উঠিছে নাকি? না, এতক্ষণে ওঠেনি। মরারা সব শুকোচ্ছিল। এতক্ষণে ডোম আলেন, এবার উঠবে। দামিনীর কথা শুনে বিলাস লাফাতে লাগলেন উঠোনে। ওই মুখখানা আছে, তাই করে খাচ্ছ। বুড়ো মাগি বসে বসে খাবে, আর কচি মেয়েটারে দিয়ে আদমনি হাড়ি ঠেলাবে। কেন, গতরখানা তো 7টা কুমিরও শেষ করতে পারে না। উডা নাড়তি হয়েছিল কি? দামিনী এবার রান্নাঘরের দাওয়া এসে বলল, দেখো, চাষার মতো চেঁচায়ও না। বিলাস একেবারে গাড়ু নিয়ে ছুটে গেলেন। কি বললি? আজ তোর ওই মুখ থ্যাতো করে দেব। জুথি হাউমাউ করে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। দামিনী রান্না ফেলে কানতে কানতে ঘরে গিয়ে খিল দিলেন। ভূষণের মা ভীতু মানুষ, বড় ছেলের হাঁক ডাক শুনে এক কোনায় বসে ইষ্ট নাম জপ করতে থাকলেন। চম্পি আর জুথিকে যাচ্ছে তাই করে বকলেন বিলাস। পৃষ্ঠা 135। হাতিগুলো বসে বসে শুধু গেলবে। হাতিগের পার করতে করতে ফতুর হয়ে গেলাম, তবু পাল শেষ আর হয় না। হাট যে জুড়োবে কবে? বাবার কথায় চম্পির বুকে যেন শেল বাজলো। তার দোষটা কি? সে কি কাকিমার পায়ে হাঁড়িটা চেপে ধরেছে, না গরম ফ্যান তার গায়ে ঢেলে দিয়েছে? হাঁড়িটা যে এত ভারী সেটা জানবে কি করে? কাকিমা বলতেও তো পারতো। একটা ডাক দিলেই সে গিয়ে হাত দিত হাঁড়িতে। এমন তো নয় সে কাজকর্ম করে না। এসবই কাকিমার শয়তানি। ওর ওই আহ্লাদি ভাবখানা দেখে ওকে যত সাদাসিধে মনে হয়, উনি তা আদৌ নন। ইচ্ছে করেই ও আজ এই ব্যাপারটা ঘটিয়েছে, সবাইকে বকা খাওয়াবার জন্য। আসলে ওর তেমন লেগেছে কিনা সে সম্পর্কেই চম্পির এখন সন্দেহ হচ্ছে। ঢং করে গিয়ে বিছানায় শুয়ে আছে। রাগে কসকস করতে করতে গিরিবালার ঘরে গিয়ে উঠল চম্পি। যতটা পারে বিষ ঢেলে দিল কথায়। তোমারে একা একা ওই হাড়ি নামাতি কইছিল কিডা? খুব যে কাজ দেখায় আলে। এখন তো বিছানায় আসে উঠেছ। কটা দাসীবাদী সঙ্গে পাঠায়েছে তোমার বাবা, এবার তাদের দিয়ে কাজ করাও, আমরা পারবো না। কথা তো নয়। গিরিবালার বুকে ক্যাঁত ক্যাঁত লাথি মেরেই যেন চলে গেল চম্পি। সে ছটফট করতে লাগলো অপমানে আর লজ্জায়। জিভে কি তীক্ষ্ণ ধার চম্পির। শুধু শুধু তাকে অপমান করে গেল। বটঠাকুরের চিৎকার শুনে মরমে মরে গিয়েছিল গিরিবালা। এখন চম্পির বাক্যের চোটে সে মৃত্যুর অধিক যন্ত্রণা পেল। এ বাড়িতে গিরিবালা থাকতে পারবে না। আসুক ভূষণ, সব সে বলবে, প্রতিকার চাইবে। ভূষণ যদি কিছু না করবে না বলেই বিশ্বাস, তখন বাপের বাড়িতে পাঠিয়ে দিতে বলবে তাকে। না যদি পাঠায় তো বাবাকে আসতে লিখে দেবে। কালই চিঠি লিখবে বাবাকে। পৃষ্ঠা 135। 2। বেলা অনেক হয়েছে। চৈত্রের রোদ দাউ দাউ করছে। ভূষণ ডাক্তারখানা বন্ধ করেও করতে পারছিল না। চর ছোলে মানপুরের মনিরুদ্দি শেখের টাকা দিয়ে যাবার কথা আছে। প্রায় 30 টাকা পাবে ভূষণ। ক টাকা দেবে কে জানে। ভূষণ তার হিসেবের খাতাখানা খুলে দেখতে লাগলো। কোট চাঁদপুর থেকে ডাক্তারখানা তুলে এনেছে ঝিনেদায়। বউ ছেলে বাড়িতে রেখে তার কোট চাঁদপুরে পড়ে থাকা ভালো দেখায় না। ওখানে ওদের নিয়ে যেতে পারলেও কথা ছিল। অবশ্য ঠিকাদার জোসেফ মন্ডল আর রামগতি কুণ্ডু ওকে সেই পরামর্শই দিয়েছিল। ভালো মতো একখানা বাসা দেখে দেবে সে কথাও বলেছিল। জোসেফ তার ঠিকাদারির কাজে অংশীদার করতে চেয়েছিল ভূষণকে। পরামর্শটা ভালোই লেগেছিল ভূষণের। আর তার জন্য যে অতিরিক্ত পরিশ্রম করতে হতো তা তো নয়। রোগী দেখার ফাঁকে ফাঁকেই সে ঠিকাদারির তদারক করতে পারত অনায়াসে। কোর্ট চাঁদপুরে তখনও ভালোভাবে তার প্র্যাকটিস জমেনি। আর জমবার সময় যখন হলো, ভূষণ তখন এমন একটা কাজে নিজেকে জড়িয়ে ফেলেছে যে প্র্যাকটিস তো দূরের কথা, তার নাওয়া খাওয়ার সময় পর্যন্ত সে পায়নি। এত পরিশ্রমের পর ভূষণ বুঝল কোর্ট চাঁদপুরে মশা যেমন প্রচুর, তা নিয়ে গবেষণা করার সুযোগ তেমনই কম। না আছে সাজ সরঞ্জাম, না বইপত্র। তার উপর লোকগুলোর মনোভাব তেমন অনুকূল নয়। কতগুলো ফক্কর লোক তার পেছনে লেগে গেল। একদিন ডিসপেন্সারিতে এসে দেখল
কে বা কারা ওর দরজার পাল্লায় চক্করি দিয়ে বড় বড় কাজ করে এমডি অর্থাৎ মশার ডাক্তার লিখে রেখে দিয়েছে। পৃষ্ঠা 136। মনে মনে দুঃখ পেলেও ওসব আমলে আনেনি ভূষণ। বড় বড় কাজ যারা করে এসব ব্যঙ্গ বিদ্রুপ তাদের সইতেই হয়। সেজন্য সে কাতর হলো অন্য কারণে। তার ইনকাম কমে গেল যে, ওখানে টিকে থাকাই মুশকিল হয়ে পড়ল। সে সময় আবার শ্বশুরবাড়ি থেকে বউ ছেলেকে নিয়ে ভূষণ বাড়িতে রেখে এলো। তখন সবাই পরামর্শ দিল কোটচাঁদপুর ছেড়ে ঝিনেদায় এসে বসতে। কোটচাঁদপুরে বউ আর কচি ছেলেকে নিয়ে যাওয়া সমীচীন বোধ করল না। বড়দারও মত নেই তাতে। দাদাদের সে খুব মান্য করে, তাই অনিচ্ছা সত্ত্বেও ভূষণকে অমন সুযোগটা ছেড়ে আসতে হলো। সুযোগ বই কি! তালিমারা প্যান্ট আর হাত কাটা কোটের পরে জোসেফ এসে যখন বোঝাতো ঠিকাদারি এমন একটা জীবিকা যাতে লোকে সহজেই লাল হয়ে উঠতে পারে, 20 বছরের অভিজ্ঞতা থেকেই জোসেফ কথা বলছে, তখন ভূষণের মুখ চোখ চকচক করে উঠত। ঠিকাদারি ঢুকে পড়তে পারলে ভূষণ ভালোই করত। লাল হয়ে উঠলে সে কি আর পয়সা নিয়ে রোগী দেখত? কখনো না। একেবারে বিনা পয়সায় চিকিৎসা শুরু করে দিত। এখন অবশ্য তাকে বিনা পয়সাতেই রোগী দেখতে হচ্ছে। খাতাটায় চোখ বুলিয়ে দেখল অধিকাংশ রোগীর কাছেই তার টাকা বাকির পরিমাণও কম নয়, 100-2 তো হবেই। ঝিনেদায় সে মাস 3 বসতে না বসতে এত টাকা বাকি পড়ে গেল। ভূষণ জানে ও টাকা আর আদায় হবে না, ওরা দিতে পারবে না টাকা। না অসৎ নয় এরা, কেউ অসৎ নয়, কিন্তু ভূষণ তো জানে ওদের অবস্থা, কি অপরিসীম দুর্দশা ওদের। বেশিরভাগই না খেয়ে থাকে, টাকা দেবে কোত্থেকে? তার মধ্যেও ক্ষমতা হলেই ওরা টাকা শোধ করতে আসে। পরিমাণ হয়তো সামান্য, যার কাছে 10 টাকা সে হয়তো 8 আনা নিয়ে আসে। ভয়ে ভয়ে সে 8 ঘন্টা পয়সা ভূষণের দিকে বাড়িয়ে এইসব জীর্ণ শীর্ণ মুখগুলো যখন করুণভাবে চায়, তখন ভূষণ যেন সে পয়সা নেবার জন্য হাত আর পাততে পারে না। এদের মতো মানুষ সত্যি হয় না। ফসল হলে এরা ফসল দেয়, কিছু না পারলে জন খেটেও টাকা শোধ করতে চায়। ভূষণ ওদের চেনে, ওদের বোঝে। ওরাও খুব ভালোবাসে ডাক্তারবাবুকে, তাই ওই অঞ্চলের নিঃস্ব চাষিদের মধ্যে ভূষণের পসার দ্রুত বেড়ে চলেছে। তারই সঙ্গে তাল রেখে ভূষণের আলমারি খালি হয়ে পড়ছে। ভূষণ যখন নতুন ডাক্তারখানা খোলে তখন থাক কাটা 2 বড় বড় আলমারি বানিয়েছিল। থাকে থাকে অজস্র শিশি সাজানো থাকতো। প্রত্যেকটিতে তখন আসল ওষুধ ছিল, সব ওষুধের মাদার টিংচার, 6X থেকে শুরু করে 1000 ডাইলিউশনের সব রকম ওষুধ। মহাত্মা হ্যানিম্যানের আপন দেশ জার্মানি থেকে আমদানি করা, হয় পাউডার অফ মিল্ক আর না হয় নানা রকম মিষ্টি গ্র্যানিউলস গ্লোবিউলসের সঙ্গে মিশিয়ে পুড়িয়া করে ওষুধ দিত ভূষণ। ভারতপক্ষে জলের সঙ্গে সে ওষুধ দিতে চাইত না। দিলে যে ক্ষতি হতো তা নয়, ওটা ভূষণের আভিজাত্যে বাঁধত। ভূষণের এখন বড় দুঃখ, তার আসল ওষুধ এসে ঠেকেছে মাত্র ছোট্ট 2 হোমিওপ্যাথির বাক্সে। আলমারির শিশিগুলোতে এখন শুধু জল ভর্তি। ভদ্রলোক রোগী এলে আগে যেমন ভূষণ বুক ফুলিয়ে আলমারির ডালা খুলে ফেলত, মনোমতো শিশিটা তাক থেকে বের করে এনে রোগীর সামনে ওষুধ বানিয়ে দিত, এখন আর তা পারে না। এখন শিশিটা বের করে নিয়ে সে ছোট্ট একটু পর্দা ঘেরা জায়গায় চলে যায়। সেখানে সেই আড়ালে দাঁড়িয়ে শিশিটা একপাশে রেখে দেয়। তারপর সেই ছোট্ট বাক্স খুলে আসল জিনিস বের করে ওষুধ বানায়। এই তঞ্চকতা তার ভালো লাগে না, কিন্তু সে যে বড় ডাক্তার, তার ওষুধ যে অফুরন্ত, সে কথা বোঝাবার আর তো দ্বিতীয় কোনো রাস্তা নেই। পৃষ্ঠা 137। সব থেকে বড় আফসোস ভূষণের এই, জার্মানি থেকে সরাসরি সে আর আজকাল ওষুধ আনাতে পারছে না। কিছুদিন আগে পর্যন্ত আনাতে পেরেছে। খাস জার্মানির বড় ফার্মের খাতায় তার নাম উঠেছিল। সেখান থেকে কত ক্যাটালগ আসতো, ব্লটিং পেপার, প্রিন্টিং কার্ড, মাঝে মাঝে সুন্দর সুন্দর ক্যালেন্ডার। গর্বে ভূষণের বুক ফুলে উঠত। প্যাকেটের মোড়ক, চিঠির খাম, টিকিট সমেত টেবিলের উপর এমনভাবে রেখে দিত যেন সহজেই লোকের নজরে পড়ে। আজ ভূষণ শুধু একজন গেও ডাক্তার। জীবনে কিছু করতে না পেরে কিছু লোক যেমন বাড়ি বসে মহেশ ভট্টাচার্যের বই পড়ে এমডি হোমিও হয়ে ওঠে, ভূষণও যেন তাদের গোত্রেরই একজন হয়ে উঠেছে। সে যে একদিন মেডিকেল স্কুলে অ্যালোপ্যাথি পড়তেই ঢুকেছিল, 3 বছর পড়েছিল, ক্লাসের সেরা ছেলে ছিল। অ্যালোপ্যাথি পড়া ছেড়ে না দিলে যে সে আজ মেরিটের সঙ্গে LMF হতে পারত,
এ কথা তো কেউ জানে না। না জানেন তার শিক্ষক, তার গুরু প্রতাপ মজুমদার জানেন। প্রতাপ মজুমদারের মতো অত বড় একজন ডাক্তার অ্যালোপ্যাথি প্র্যাকটিস ছেড়ে হোমিওপ্যাথিতে মন দিলেন। 64 টাকা ভিজিট ছিল তার। সোজা কথা, সেই লোক গড়পাড়ে কলেজ খুললেন হোমিওপ্যাথির। ভূষণ এসে তার কলেজে যোগ দিল। প্রতাপবাবুর সেই খুশিতে ফেটে পড়া মুখ এখনো যেন দেখতে পায় ভূষণ। গোল্ড মেডেল নিয়ে সে পাশ করেছিল। বিদেশে যাবার বৃত্তিও জোগাড় করে দিয়েছিলেন স্যার। আশা করেছিলেন ভূষণ একদিন কলকাতার নামকরা ডাক্তার হবে। এখনো ভূষণের হাতের পোতা একটা গাছ তার কলেজের গেটের পাশে রয়েছে। তার উপর ভূপতিরও খুব আশা ছিল। ভূপতি তার সেজদা। ভূষণ এরকম একটা লোক খুব কমই দেখেছে। যে সময়ে দেশের লোক বিলাত যাচ্ছে শুধু আইসিএস আর ব্যারিস্টার হয়ে আসতে, সে সময় তার সেজদা জাপানে গেলেন যন্ত্রবিদ্যা শিখতে। পয়সা কড়ি ছিল না তাদের, তবুও সেজদা তার ইচ্ছা পূরণ করেছিলেন। তা বিলাত না গিয়ে জাপানে কেন? সেজদার দূরদৃষ্টি ছিল, দেশপ্রেমও ছিল। সেজদা বলতেন, ইংরেজ আমাদের দেশটা দখলই করেছে তার শিল্প সম্ভার বিক্রির একচেটিয়া বাজার করে রাখবে বলে। এখান থেকে সস্তায় কাঁচামাল কিনবে আর নিজের দেশের কলকারখানায় তাই দিয়ে মাল তৈরি করবে। আবার সেই সব মাল প্রচুর লাভ রেখে আমাদের কাছে এনেই বিক্রি করবে, করছেও। আমাদের গোটা জাতকে চাকর বানিয়ে রাখবে ওরা, রাখছেও। কোটি কোটি টাকা লুটছে ওরা, লুটবেও। অন্য কথা ছেড়েই দেওয়া গেল, এদেশে একটা সূঁচও তৈরি হতে দেবে না ইংরেজরা। চিরকাল ওদের হাত তোলা হয়ে থাকতে হবে আমাদের। আমরা তা যদি বন্ধ করতে চাই তো শিল্প প্রতিষ্ঠার কৌশল আয়ত্ত করতে হবে। এ বিষয়ে জাপান আমাদের গুরু। জাপান ইউরোপের কাছ থেকে কি কৌশলে তার বিদ্যা আয়ত্ত করল, কি কৌশলে ইউরোপকে হটালো, সেই গুরুমারা বিদ্যাটা শেখবার জন্যই সেজদার আগ্রহ ছিল। শিখেও এসেছেন। সেলুলয়েডের শিল্প প্রতিষ্ঠা করেছেন দেশে। এখন ইঞ্জিনিয়ারিং শিল্পের উপর নজর পড়েছে তার। এবার ফ্যাক্টরি গড়তে মন দিয়েছেন। সেই সেজদার খুব ইচ্ছে ছিল ভূষণ আমেরিকায় যায়, সেখান থেকে ডিগ্রি নিয়ে আসে। টাকা পয়সা জোগাড় করে দিয়েছিলেন তিনি। পাসপোর্ট হয়ে গিয়েছিল তার, জাহাজের টিকিট, পোশাক টোশাক কেনাও হয়ে গিয়েছিল। ভূষণ নিজেই সেসব ভেস্তে দিয়েছিল। শেষ মুহূর্তে পালিয়ে গিয়েছিল একেবারে নিরুদ্দেশ। সবাই জানে ভূষণ মায়ের জন্যই যায়নি, যেতে পারেনি আমেরিকায়। আসল কথা কেউ জানে না। যে জানে সে ভূষণ, আর একজন হয়তো জানে, কিন্তু তার এক কথা এখন থাক। আমেরিকায় না গিয়ে তার যে খুব ক্ষতি হয়েছে ভূষণ তা মনে করে না। বিদেশি ডিগ্রিতে তার সম্মান বাড়ত, কলকাতায় বসলে তার পসারও হতো, কিন্তু কলকাতায় ডাক্তারি করতে তো সে চায়নি, সে গ্রামেই বসতে চেয়েছে। বিদেশি ডিগ্রি নিয়ে এখানে বসলে বেনাবনে মুক্ত ছড়ানোই হতো। পৃষ্ঠা 138। কিংবা এও তো হতে পারত, তখন আর ভূষণের গ্রামে এসে বসতে মনই চাইতো না। সবাই যদি কলকাতায় যাবে, তবে গ্রামে থাকবে কে? গ্রামের লোকের হাতে পয়সা নেই, ভূষণ তা জানে। এও জানে এদের চিকিৎসার কত দরকার। অ্যালোপ্যাথি চিকিৎসা ছাড়ার একটা প্রধান কারণও তাই। পয়সা কোথায় যে দামি দামি সব ওষুধ কিনবে এরা? রোগী দেখলেই তো অসুখ সারবে না। প্রথম থেকেই ভূষণের কিন্তু এই চিন্তা ছিল। এমন একটা চিকিৎসা পদ্ধতির কথা সে ভাবছিল যা নিতান্ত গরিব ও অনায়াসে গ্রহণ করতে পারবে। এই হোমিওপ্যাথি সেই চিকিৎসা। হ্যানিম্যান, মহাত্মা হ্যানিম্যান, এই যুগের সেই অশ্বিনী কুমার। একটা দমকা বাতাস এলো, ভূষণের টেবিল থেকে ফরফর করে কতগুলো হ্যান্ডবিল উড়ে ছড়িয়ে পড়ল মেঝে। ভূষণ তাড়াতাড়ি করে সেগুলো গুছিয়ে তুলতে লাগলো। ভূষণেরই বিজ্ঞাপন। হাটে হাটে সে যেগুলো ছড়িয়ে দেয়, এগুলো বের করে রেখেছিল মনিরুদ্দির হাতে দেবে বলে। আত্মকল্যাণ চিকিৎসালয়, এটা বড় বড় হরফে লেখা। ভূষণ বিজ্ঞাপনখানায় চোখ বুলিয়ে নিল। ডক্টর ভূষণ চন্দ্র বসু, এমবি, হোমিও। এটার হরফও বেশ বড় বড়। বেশ লাগে ছাপার হরফে নিজের নামটা পড়তে। গোল্ড মেডেল প্রাপ্ত। গোল্ড মেডেল কি সে কথা অনেক রোগী বুঝতে পারে না। তাকে সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বেশ আত্মপ্রসাদ লাভ করে। ফার্স্ট হয়েছিলাম কি না সে গর্বের সঙ্গে জবাব দেয়। ফার্স্ট কি তাও হয়তো জানে না ওরা, হাঁ করে থাকে। কলকাতা হোমিওপ্যাথিক কলেজের ভূতপূর্ব হাউস ফিজিশিয়ান, এই কথাটা বেশ গাল ভরা। ভূষণের প্রেস্টিজ বাড়িয়ে দেয়। 7 বৎসরের অভিজ্ঞ চিকিৎসক, না
আর 7 নয়তো 8। এই নতুন সালে তার অভিজ্ঞতা যে 8 বছরে পড়ল। ভূষণ তৎক্ষণাৎ ভুলটা সংশোধন করে বসে গেল। প্রত্যেকটা বিজ্ঞাপনে কালি দিয়ে 7 কেটে 8 বসাতে লাগলো। এগুলো ফুরলে আবার নতুন করে ছাপতে দিতে হবে হ্যান্ডবিল। কিন্তু 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 সাইনবোর্ডের কি হবে? ওখানেও যে 7 বৎসর লেখা আছে, আবার নতুন করে লিখিয়ে নেবে নাকি? অনর্থক টাকা খরচ হবে আবার। তাহলে উপায়? তার অভিজ্ঞতার বয়স বছর বছরই তো বাড়বে, কিন্তু সাইনবোর্ডে তো অত সহজে আপ টু ডেট বসানো যাবে না বছরগুলো। তাহলে একটা মিথ্যে ধারণা লোকের মনে ঢুকিয়ে দেবে ওই সাইনবোর্ডটা, আর নয়তো বছর বছর টাকা খরচ করাবে। আর কি কোনো পথ নেই? এমন কোনো ব্যবস্থা করা যায় না যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে? মাথায় চিন্তা ঢুকে গেল ভূষণের। কিন্তু মনিরুদ্দির হলো কি? এতক্ষণেও এলো না? আসবে তো নাকি? আর তো দেরিও করতে পারে না সে। বাড়ি যেতে যেতে খুব বেলা হয়ে যাবে। না খেয়ে বসে থাকবে গিরিবালা। টাকা দুটোর আশা শেষ পর্যন্ত ছেড়েই দিল ভূষণ। ডাক্তারখানা বন্ধ করে সাইকেলে উঠতে যাবার আগে সাইনবোর্ড খানায় একবার নজর পড়ল। 7 বৎসরের অভিজ্ঞ চিকিৎসক, তাকে যেন জব্দ করার ফোন দিয়ে এঁটেছে ওটা। না, এর একটা ব্যবস্থা করা দরকার। পৃষ্ঠা 138, তৃতীয় অধ্যায়। খেয়াঘাটে এসে সাইকেল থেকে নেমে পড়ল ভূষণ। খাঁখা রোদে একটানা 3 মাইল পথ সাইকেল চালিয়ে এসে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে সে। কলকল করে ঘাম গেঞ্জির নিচে দিয়ে গড়িয়ে যাচ্ছে। বল্লভ পাটনির ঘরের কাছে আমবাগানের ছায়ায় এসে সে দাঁড়ালো। বল্লভকে এখন আর নৌকো বাইতে হয় না। নবগঙ্গা মজে এসেছে। এখন এপার ওপার এক বাঁশের সাঁকো তৈরি হয়েছে। আড়াআড়ি বাঁশ পুঁতে পুঁতে তার উপর দিয়ে একখানা করে বাঁশ লম্বালম্বি ফেলে দেওয়া হয়। ওই ল্যাগ ব্যাগে বাঁশের উপর দিয়েই সবাই পারাপার করে। পৃষ্ঠা 139। আর একখানা করে বাঁশ বাঁধা হয় একটু উপরে, যাতে হাত দিয়ে সেটা ধরে টাল সামলাতে পারা যায়। বাঁশগুলো শক্ত করে বাঁধাও থাকে না সব সময়। কোনো কোনো বাঁশ পা পড়া মাত্র বো করে ঘুরে যায়। আষাঢ় মাসের জল এলে বল্লভকে নদীতে নৌকোয় নামাতে হয়। কার্তিক মাস পর্যন্ত নৌকো একরকম করে খেয়া মারতে পারে। অঘ্রাণ মাসেই সব থেকে মুশকিল। এদিকে কাদা ওদিকে কাদা, মাঝখানের খানিক দূর জল। বল্লভ কষ্টে সৃষ্টে সেটুকুতেই খেয়া মারে। পৌষ মাসে সাঁকোটা বাঁধতেই হয়। জ্যৈষ্ঠের শেষ পর্যন্ত সেইটাই ভরসা। জোয়ান পুরুষদের বিশেষ অসুবিধে হয় না, সাঁকো তারা অনায়াসেই পার হয়। মুশকিলে পড়ে মেয়েরা, বুড়োরা। প্রতি বছর ভূষণদের অধিকার ওই কয়েকখানা গ্রামে এই অসুবিধা নিয়ে আলোচনা হয়, দলাদলি হয়, কিন্তু সাঁকোর আর সুরাহা হয় না। বল্লভ পাটনি বুড়ো হয়েছে। ছেলেবেলা থেকেই সে ভূষণকে দেখে আসছে। ঘরের দরজায় বসে বসে কড়া তামাক খাচ্ছিল। ভূষণকে দেখে হাসলো ভূষণও। বল্লভ বলল, শুনিছ তো ভূষণ বাবু, কাল হন্যে কুড়োয় প্রেসিডেন্টের বাড়ি মিটিং হয়ে গেছে। ভূষণ বলল, কিসের মিটিং বল্লভ খুড়ো? বল্লভ গুরুক গুরুক খুকোয় টান মেরে বলল, রাবণের স্বর্গে ওঠার সিঁড়ি বাঁধার গো। ভূষণ বলল, তা যা বলেছ, আমাদের পুল বাঁধা ওই স্বর্গের সিঁড়ি তৈরির মতোই, ও হবে না। বল্লভ বলল, ভালো দেখিছ, কাজের বেলা সব অষ্টরম্ভা গলাবাজিতেই দড়। তোমাদের ওই নকুলে বক্সি আবার আমার নামে প্রেসিডেন্টের কাছে নালিশ করিছে, আমি নাকি কিছু করিনে। আর আমি করব কি? নদীতে জল যতক্ষণ আছে ততক্ষণ তোমাদের পার করে দিই। একদিনের তরেও কসুর করেছি, বলুক দিনই কেউ। সাঁকো কি আমার বাঁধার কথা? তোমাদের কষ্ট হয় তাই উদ্যোগ আয়োজন করে দিই। আমি রাজার চাকর, কাছারির মাইনে খাই, তোগের প্রেসিডেন্টের আমি ধারধারি? বল্লভ চটে গেল। পাকা পাকা মোটা ভুরু উঁচিয়ে যেন নকুলে বক্সিকে শাসালো। বলল, তোমার প্রেসিডেন্টেরই তো সাঁকো বাঁধার কথা, বাঁধে না কেন রে বাপু? নালিশ বক্সির বিটার বড় নালিশির গলা হয়েছে। ভূষণ বললে, আরে ওর কথা ছেড়ে দাও। পল্লব বলল, দুঃখ হয় না শুনলে? মানুষের মতো মানুষ তো দেখি ওই ভূপতি বাবুরই। দেশে যদি থাকতো দেখতে এতদিনে এখানে পাকা পুল বানায়ে ছাড়তো। ভূষণ সায় দিয়ে গেল, কথাটা ঠিক। গ্রামের যা কিছু উন্নতি হয়েছে সব সেজদার জন্য।
জাপান থেকে ফিরে কদিনই বা গ্রামে ছিলেন, তার মধ্যে ছেলেদের জুটিয়ে নিয়ে বন জঙ্গল কেটে খানা ডোবা বুঝিয়ে গ্রাম থেকে ম্যালেরিয়া নির্মূল করে দিয়ে গিয়েছিলেন। কাজ ছাড়া সেজদা এক মুহূর্তেও থাকতে পারে না। প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করে স্কুলের পাকা বাড়ি গেঁথে দিয়ে গিয়েছেন সেজদা। আর গ্রামের লোক তার বদলে তাকে কি পুরস্কার দিয়েছিল? এক ঘরে করে রেখেছিল তাদের। নকুলে বক্সির কাকা বিলে বক্সি ছিল সে ঘোটের পান্ডা। তা এক ঘরে করে করলেটা কি? নলডাঙ্গার রাজা নিজের ছেলের পৈতেতে নেমন্তন্ন করলেন সেজদাকে। এক পংক্তিতে খেতে বসলেন তাকে নিয়ে। বিলে বক্সি কি কম জ্বালিয়েছে তাঁদের? ওর মেয়ে পারুল, না পারুলের কথা আর ভাববে না ভূষণ। সে এখন পরস্ত্রী, সম্ভবত সুখেই আছে। সুখেই থাক সবাই, এ সংসারের কারো সম্পর্কে মন্দ ভাবে না ভূষণ। ভাবতে সে পারেও না। তার ধারণা যা ঘটে ভালোর জন্যই ঘটে। ভূষণ বলল, চলি গো বল্লভ খুড়ো, বেলা হয়েছে। বল্লভ বলল, হ্যাঁ শোনো, মাজার সে ফিকির ব্যথাটা আবার চাগাল দিয়ে উঠিছে। সুজা হতি পারতিছি নে, কি করি কদিনই। পৃষ্ঠা 140। ভূষণ বলল, সেই যে তারপিন তেল এনে দিয়েছিলাম, আছে না ফুরিয়ে গিয়েছে? বল্লভ বলল, আছে বোধহয়। তাহলে আজ রাতে তাই বেশ করে মালিশ করে দেখো, যদি না কমে কাল একটা ওষুধ দেব। বলেই ভূষণ ঢালু বেয়ে সাইকেলখানা সাবধানে নামিয়ে নিল। সাঁকোর কাছে এসে কাঁধে তুলল সাইকেল। তারপর সন্তর্পণে বাঁশের উপর পা দিতেই বাঁশখানা ক্যাঁচ ক্যাঁচ করে উঠল। পায়ের নিচে আর জল দেখা যায় না, শুধু কচুরিপানা আর দাম কলমি। নদীটা যেন একটা কঠিন সবুজে জমাট বেঁধে রয়েছে। ওই দূরে যেখানে খানিকটা জল চিকচিক করছে, সেখানে বঙ্কু জেলে বাঁশ পুঁতে জাল ফেলে রেখেছে। বাঁশের মাথায় মাথায় বক আর মাছরাঙা বসে আছে, আর এপাশে পেতেছে গোটা কতক সাগড়া। চাঁচা বাঁশ দিয়ে তৈরি 3 কোণা সাগড়া গুলোর যে কটা নদীর পাড়ে পড়ে আছে, সেগুলোকে দূর থেকে দেখলে বড় বড় সিঙাড়া বলেই মনে হয়। ওগুলোর ভিতর বাবলার ডাল ভরে জলে ফেলে দেয় বঙ্কু। বাবলার ডালপালা খেতে ওর ভিতর মাছ ঢোকে। সকালে গিয়ে সেসব টেনে সে ডাঙায় তোলে। ঝিঁঝি দাম কলমি আর কচুরিপানার উপর তেজাল রোদ পড়ায় অসহ্য এক ভ্যাপসা গরম ছুটছে। আর জল কাদার দামের এত মিশ্র গন্ধ নাকে এসে ঢুকছে ভূষণের। চিলগুলো উঠছে, তার মাঝে মাঝে কাতর স্বরে ডেকে উঠছে। মরি পড়া গরুগুলো 1 হাঁটু জলে দাঁড়িয়ে শ্রান্ত চোয়ালে পটাশ পটাশ ঘাস ছিঁড়ছে। একটা জলঢোরা অতি কষ্টে দামের জঙ্গল ঠেলতে ঠেলতে চলে গেল। হাম্বা বাছুর ডেকে উঠল। সদ্য বিয়নো একটা ছাগি 3টে বাচ্চা নিয়ে ঘাস খুঁড়তে খুঁড়তে ঘুরে বেড়াতে লাগলো। সাঁকোটা পার হতে ভূষণ যেন নেয়ে উঠল। সাইকেলটা এরই মধ্যে তেতে উঠেছে। পাড়ে নেমে সাইকেলটা কাঁধ থেকে নামালো ভূষণ। কাঁধটা একটু ডলে নিল। রুমাল বার করে মুখের ঘাম বেশ করে মুছল। তারপর সাইকেলে উঠে চলতে শুরু করলো বাড়ির দিকে। খেয়াঘাট থেকে একটা মাঠ পেরিয়ে গ্রামে ঢুকতেই মুখে সে দোতলা কোঠা বাড়িটা পড়ে। সেটা ভূষণদেরই জ্ঞাতি পাগলা বোসের বাড়ি। বাড়ির কর্তা বহুদিন যাবৎ পাগল। রাস্তার ধারে দোতলার ঘরে তালা দিয়ে রাখা হয়েছে তাকে। গ্রামে কাউকে ঢুকতে দেখলে তিনি চিৎকার করেন, কেউ খাজনা দিয়েছ? ছেলেবেলা থেকেই সে এটা শুনে আসছে। প্রথমে ভয় পেত, আর একটু বড় হলে সে মজা পেত। এখন বড় কষ্ট হয় তার। ভূষণের সাইকেলের আওয়াজ পেতেই তিনি জানলার দিকে ফিরে ঝুঁকে পড়লেন। মুখ বাড়িয়ে চিৎকার করলেন, কেউ খাজনা দিয়েছ? ভূষণ কোনো দিকে না চেয়ে এগিয়ে গেল। ওই বাড়িখানার পরেই কৈবর্ত পাড়া। চুন তৈরি করে বাইতিরা। কলিচুনের ভাঁটিগুলোর পাশে পাশে বিস্তর ঝিনুক শামুক ডাই করা হয়েছে। এখানটা একটু সাবধানে পার না হলে সাইকেলের টায়ার ফাটবার আশঙ্কা। যে পরিমাণ ভাঙা শামুক ছড়িয়ে রাখে চারদিকে, ভাঙা শামুকের খোলায় বেজায় ধার। তারপরেই বঙ্কু জেলের বাড়ি। তারপর রাস্তার দুপাশে রাংচিতে আর পাতাবাহারের বন। সেটা পেরুলেই একতলা স্কুল বাড়ি। দুদিকে দুটো রাস্তা বেরিয়ে গেল। বায়ের রাস্তা ধরে এগুলেই হরিসভা, আম কাঁঠালের বন। তারপরে মাটির পাঁচিল দিয়ে চতুর্দিকে ঘেরা ভূষণদের বাড়ি। ভূষণ সাইকেল থেকে সদরে নামলো। রাঙ্গি গাইটা বাছুরকে দুধ খাওয়াচ্ছিল।
এগিয়ে এসে ভূষণের দিকে গলা বাড়িয়ে দিল। বড্ড আদুরে গাই। ভূষণ সস্নেহে হেসে ওর গলায় হাত বুলিয়ে দিল, তারপর হুড়কো খুলে ভিতরে ঢুকল। বক্সিমশাই ভূষণকে দেখে এগিয়ে এলেন। রোগা, দড়ি পাকানো চেহারা, হাঁপানির রোগী, বয়স হয়েছে বেশ, কত বলা মুশকিল। পৃষ্ঠা 141। বক্সিমশাই ফিসফিস করে বললেন, ভূষণ, বাড়িতে তো আজ কুরুক্ষেত্র, খুব ধুম হয়ে গেছে। বাড়ির মেয়েরা ঘরে দরজা আঁটে পড়ে আছেন, রাঁধিছেন কিনা কবে কেডা, পেটে দড়ি বাঁধে পড়ে থাকো। ভূষণ অবাক হলো, জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? বক্সিমশাই বললেন, আরে এ বাড়িতে গোলমাল পাঁকতে আবার ব্যাপার লাগে নাকি? ছোট বৌমা ভাত নামাতেই যায় বুঝি পা পুড়োয় ফেলেছেন। বড়বাবু বাড়ি আসে তাই শুনে আয়েশা আরারাম তারারাম করতে লাগলেন যে বড় বউ ঘরে গিয়ে দরজা দিলেন। মেয়েগুলোও রাগ করে শুয়ে পড়েছে। দেখো দিনি কি গেরো, বাড়িতে 2 খালুই মাছ আলো কনে, আরো ভাবলাম আত্মারাম আজ সধবা হবে, তা না হরিমটর চিবোয়ে আছি, তা না হয় আমরা চিবোলাম, কিন্তু জনগের কি হবে? একটু পরেই তো তারা খাই খাই করে আসে পড়বে নে। ভূষণের যদিও প্রচন্ড খিদে পেয়েছিল, তবুও সে মেজাজটা খারাপ করলো না। বক্সিমশাইয়ের রসিকতা সে উপভোগই করলো। দুনিয়া সম্পর্কে ভূষণের পরিষ্কার একটা হিসেব আছে। সে কোনো ব্যাপারে নালিশ বড় একটা জানায় না। সত্যিই তো, হাতে ঘা লাগলে মেয়েদের রাগ হতেই পারে। রাগ হলে ঘরের দরজা দেওয়াটাও মেয়েদের প্রকৃতির বাইরে নয়। এখন 2টো রাস্তা ভূষণের সামনে, 1 উপোস দেওয়া, আর 2 রান্নাবান্নার ব্যবস্থা করা। উপোস দিতে ভূষণ পিছপাও নয়, হাসি মুখেই সে না খেয়ে থাকতে পারে। কিন্তু সে কখন? যখন ঘরে খাবার কিছু থাকে না তখন। এখন ঘরে যখন খাবার রয়েছে, তখন সে খামোকা কেন শরীরকে কষ্ট দেবে? কেউ যদি রান্না নাই করে, সেই না হয় আজকের মতো কাজটা চালিয়ে দেবে। ভূষণ ভিতরে এসে ক্লিলিং করে বেল বাজালো। কোনো ঘর থেকে কেউ সাড়া দিল না। তার নিজের ঘরের ডোয়ার ছায়ায় সাইকেলটা ঠ্যাস দিয়ে রেখে ভিতরে উঠে গেল। গিরিবালা ঘুমোচ্ছে, তার মুখে খানিকটা যন্ত্রণার ছাপ লেগে আছে। 2 চোখের কোনা বয়ে কখন যেন জলের ধারা নেমেছিল, এখন জল নেই, মরা সোঁতার মতো দেখাচ্ছে। কোলের মধ্যে ছেলেটাও ঘুমিয়ে রয়েছে। ভূষণ একবার উঁকি মেরে গুড়িবালার পাটা দেখে নিল। পড়েনি, ফোসকা পড়েছে পায়ে। ও কিছু না, 1 ডোজ আর্নিকা 30 খাইয়ে দিলেই ব্যথার ভাবটা কমে যাবে। ভূষণ নিশ্চিন্ত হলো। এখন বরং গিরিবালা ঘুমোক খানিকটা। ভূষণ জামা কাপড় ছেড়ে বাইরে বেরিয়ে এলো। প্রথমে দেখতে হবে দাদা এখন কোথায়। ভূষণ ভাবল, মার ঘরে গেল। মা একেই ভীতু মানুষ, তারপর আজকের এই হাঁকটাক। নিজের রান্নাবান্না সব সেরে চুপ করে বসে আছেন। ভূষণকে দেখে বুকে বল পেলেন। ফিসফিস করে বললেন, ও ভূষণ, সর্বনাশ হয়েছে আজ। বৌমার পা পুড়িছে, তার উপর বিলেস আজ বড় বৌমার, তাই নিয়ে পীড়ায় মারে আর কি। তাতে পুড়ে আলি, খিদে তো তোর মুখ শুকিয়ে গেছে, খাবি? আমার ভাতগুলোই খায় নে। ভূষণ বলল, তাহলে আপনি খাবেন কি? বুড়ির 2 চোখ ভেসে গেল জলে। বললেন, আমার আবার খাওয়া? বাড়ির কেউ দাঁতে একটা কুটো কাটলো না, আর আমি বুড়ো মাগি দাড়ি জুবড়োয়ে খাই, তা কি হয়? ভূষণ বলল, আমি ব্যবস্থা করছি, আপনি ভাববেন না। বর্দা কই? বুড়ি ঠাকুর ঘরটা দেখিয়ে দিলেন। ভূষণ উঠে গিয়ে উঁকি মেরে দেখে এলো বিলাস ধ্যানে বসেছেন। বোধ করি চিত্তশুদ্ধি করছেন। বিলাসের রাগটা কিছু বেশি, খপ করে জ্বলে ওঠেন। ব্যস্তবাগীশ লোক, কিন্তু মনটা বড় ভালো। কারো মনোকষ্টের কারণ হয়েছেন তিনি, এটা যে মুহূর্তে বুঝতে পারেন, অমনি প্রায়শ্চিত্ত করার একটা ঝোঁক প্রবল হয়ে ওঠে। ঠাকুর ঘরে ঢুকে ঘন্টার পর ঘন্টা ধরে চিত্তশুদ্ধি করেন। রাধা গোবিন্দের শ্রীচরণে আছাড় খেয়ে পড়ে কৃত অপরাধের জন্য মার্জনা চাইতে থাকেন। আজকের দিনটা অনশন চলবে তার। পৃষ্ঠা 142। বড় বউয়ের রাগ পড়ে গিয়েছে, তিনি উঠলেন। তার আবার খিদেটা কিছু বেশি। খিদে যত বাড়ে ততই তার রাগ অভিমান কমে আসে। ঠাকুরপো এসে গিয়েছে, আহা, বেচারার খিদে পেয়েছে খুব। সেই সকালে বেরিয়েছে বাড়ি থেকে, মেয়েগুলোও তো কিছু খায়নি। বড় বউ ডাকলেন, চম্পি ও চম্পি, জুথি ও জুথি। জুথি উঠে এলো, চম্পি সাড়া দিল না। বড় বউ বললেন,
হেসেলে চল, মাছগুলো বাছে দে। চম্পি গেল কনে? যুথি গোমরা মুখে বলল, ঘুমোচ্ছে। বড় বউ বললেন, অবেলায় ঘুমোলি কি চলে? উঠে দে, কাকা বাড়ি আসে গেছে। দেখ দিনি তোর বাবা গেলেন কনে? যুথি বলল, বাবা তো সেই কখনের থে ঠাকুর ঘরে ঢুকিছেন। কস কি? বড় বউ তাড়াতাড়ি উঠে পড়লেন। এই রে, পিরাস চিত্তির করতে বসলো নাকি? বললেন, দেখ দেখ কি করতিছে, দেখে আয়। বড় গিন্নির মাথায় আকাশ ভেঙে পড়ল। বিলাসের চিত্তশুদ্ধিকে দামিনীর বড় ভয়। স্বামী যদি সারাদিন না খেয়ে চিত্তশুদ্ধি করতে থাকে তো সতীসাধী স্ত্রীর অবস্থা কি দাঁড়ায়, সেটা ভেবেই বড় বউয়ের চোখে অন্ধকার নেমে এলো। তাকেও যে এখন শুকিয়ে থাকতে হবে। অতীতের অভিজ্ঞতা আছে তো। দামিনী পারতপক্ষে বিলাসের চিত্তশুদ্ধির কারণ হতে চায় না, গোলমাল এড়িয়ে থাকার চেষ্টাই করে। তবু কখনো কখনো বেঁধে যায়। এই আজ যেমন হলো। কি সাজা বলো দিনি। বড়গিন্নি রান্নাঘরে এসে দেখেন ভূষণ এর মধ্যে একটা গোছগাছ করে ফেলেছে। ভাতের হাঁড়ি সরিয়ে রেখেছে, নেভা উনুনে কাঠ ধরিয়েছে, আবার আজ সাঁতলানো ডাল চাপিয়ে দিয়েছে। বারুন দিয়ে কলমির জঙ্গল সাফ করছিল। এমন সময় বড়গিন্নি ঘরে ঢুকলেন। বড়গিন্নি একটানে বারুনটা কেড়ে নেবার চেষ্টা করলেন, ধমকে দিলেন ভূষণকে, অশৈলে রাখো, যাও এখানের থে, আর কাজ দেখাতেই হবে না। ও চম্পি, ওলো যুথি, দেখ সে আয়, তোগের কাকার কাণ্ড। এতক্ষণে চম্পি উঠে এলো, ঘরে ঢুকে এক নজরে চেয়েই হেসে ফেলল। মরি মরি, বারুন হাতে কি রূপই তোমার খুলিছে ছোট কাকা, কাকিমা দেখলেই ভিড়মি খায়ে পড়বে নে। ভূষণ ছদ্ম গাম্ভীর্যের সঙ্গে বলল, আহা, বেচারাদের জন্য বড় দুঃখ হচ্ছে। একটা দিন রাগ করে শুয়ে থাকবে, শত্রুরা তাও দেবে না। বড়গিন্নি বলল, রঙ্গের কথা না ভাই, মেয়ে হয়ে জন্মাইছি বলে গন্ডারের চামড়া তো আর গায়ে দিইনি, মান অপমান সকলেরই সমান। ভূষণ হেসে ফেলল, তাই তো আমিও বলছি। তবে এটা দেখা গেল রাগ পুষে রাখার ভালো সাজ সরঞ্জাম এ বাড়িতে নেই। তোমার ওই রোগা শরীরে আর কতটুকু রাগ ধরবে? হ্যাঁ, গতর হবে কুলবক্সির বউয়ের মতো। বসতে 3 কাঠা জায়গা লাগবে, যাতায়াত করতে খান 2 ঘোড়ার গাড়ি লাগবে, নাকে একটা 1 পোয়া ওজনের নথ থাকবে। ওই রকম একজন কেউ যদি রাগে তো সেই হলো আসল রাগ। বাড়ির লোক থরহরি কম্পমান, গ্রামের লোক তটস্থ। তাই সকলের সর্বদা চেষ্টা থাকে লোকটা যেন না রাগে। তোমাদের হলো। বড়গিন্নি হাসতে হাসতে বললেন, এখন যাও দিনি, আর জ্বালায় না। ওই কুলবক্সির বউয়ের সঙ্গে পারো তো তোমার দাদারে বিয়ে দিয়ে দাও। কুলবক্সির বউর রাগ আর উনার প্রিয়াশ্চিত্তের একেবারে রাজ্যটক হবে না। পৃষ্ঠা 143। ভূষণ হাসতে লাগলো, বলল, যন্ত্রের ভাত দেবার জোগাড় করো, ওদের চান টান সারা, আর সেই সঙ্গে বক্সি মশাইকেও দিয়ে দাও। বড়গিন্নি বললেন, তুমিও বসে পড়ো। চম্পি বলল, ছোট কাকিমার পাটা কি দেখিছ? ভূষণ বলল, হ্যাঁ, ও তেমন কিছু না, ফোসকা একটু বেশি পড়েছে, এই যা। চম্পি বলল, পাগলামিটা একবার দেখো দিনি, ওই হাঁড়ি কি একা নামানো যায়? আমরা বসে আছি এখানে, মুখির কথাটা খসালেই তো উঠে গিয়ে ধরতে পারি। ভূষণ বলল, ভাবিস নে, এখানে উনুনের উপর একটা ছোট্ট কপিকল খাটিয়ে দেব, আর ওই ডেকচির গায়ে আংটা লাগানো থাকবে। ভাত হয়ে গেলেই আংটার গায়ে একটা শিকল পরিয়ে কপিকলে আটকে দিবি তোরা, তারপর টেনে টেনে নামিয়ে ফেলবি ভাত। অতি সহজেই ভাত নামানো যাবে। ওই ডেক তো তুচ্ছ, ওর ডাবল ডেগও তোর মতো লোক অনায়াসে নামাতে পারবে, একাই পারবে। এটা বিজ্ঞানের যুগ, বিজ্ঞানসম্মত প্রণালীতে না চললেই দুর্ঘটনা অনিবার্য। দাঁড়া, কাল পরশুর মধ্যেই ব্যবস্থা করে দিচ্ছি। আইডিয়াটা হঠাৎ মাথায় এসে গেল ভূষণের। এর সুদূর প্রসারী সম্ভাবনার কথা ভেবে তার শরীরে রোমাঞ্চ হলো। বড়গিন্নি এক ধমক দিলেন, আরে রাখো, রান্নাঘরে উনি কপিকল টাঙাবেন। যত অশৈলের কথা, আমাদের জন্য ভাবে তো আর ঘুম হচ্ছে না কারো। বলি, আজ 1 মাস ধরে যে বলছি কাপড় নেই, তাই সে বুঝি কানে যাচ্ছে না? ছিঁড়া ধুলি কাপড় পরে সমস্ত মেয়েরা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, সে বেলায় তো মন্দগের এত ভাবনা হয় না।
রান্নাঘরে ভাতের হাঁড়ি নামাতেই উনি কপিকল আনলেন। বলি, মেয়েগুলোন কি কপিকল পরে বেরোবে? বড়গিন্নির ধমক খেয়ে ভূষণ একটু বিরক্ত হলো, কারণ বড় বৌদির অভিযোগটা সত্যি, অস্বীকার করার উপায় নেই। এসব অসুবিধাজনক প্রশ্নের সামনে পড়ে গেলে ভূষণ খুব অস্বস্তি বোধ করে। কাপড় কিনতে টাকা লাগে, রোগীদের টাকা দেবার অবস্থা আছে নাকি? এসব কথা বাড়ির মেয়েরা বোঝে না, ওরা বেজায় স্বার্থপর। দুনিয়া রসাতলে যাক, আমার কাপড়টা হয়ে গেলেই হলো, এই ওদের মনোভাব। কোনো ভালো জিনিস ওরা বোঝে না, বুঝবে না তো, স্বার্থপর যে। এই যে কপিকলের ব্যাপারটা, এটার কথাই ধরা যাক। যত তুচ্ছ তাচ্ছিল্য বড়গিন্নি করছেন, অমন ফুঁস করে উড়িয়ে দেবার জিনিস এটা নয়। আমাদের দেশের কোটি কোটি নারী এর সুবিধে ভোগ করবে। হাত দিয়ে গরম হাঁড়ি কড়াই নামাতে নিত্য যে কত দুর্ঘটনা হয়, কত মেয়ের হাত পা পড়ে যন্ত্রণা পায়, পুড়ে মরে, তার কি ঠিক ঠিকানা আছে? সামান্য একটা যন্ত্র, একটা কপিকল ফিট করে দিলেই কিন্তু এসব এড়ানো যায়। নিরন্তর আগুনের তাতে থাকতে থাকতে কত রকম ব্যাধি মেয়েদের সেসবও কমে যেতে পারে। প্রথমে নিজের বাড়িতে পরীক্ষা করে দেখে যদি সুফল পেত ভূষণ, তাহলে চাই কি, ও এটা পেটেন্ট করে সে ব্যবসাও ফাঁদতে পারত। ইনভার্টেড কমাসে ডক্টর ভূষণচন্দ্র বসু আবিষ্কৃত রান্নাঘরের কপিকল, ক্লোজ ইনভার্টেড কমা, অথবা ইংরেজিতে ডক্টর বোসেস কুকিং পুলি। এই কল ব্যবহার করিলে মাতৃজাতি রান্নাঘরের মারাত্মক দুর্ঘটনা এবং অনর্থক পরিশ্রম হইতে মুক্তি লাভ করিবেন। খবরের কাগজে হয়তো ছবি দিয়ে তার আবিষ্কারের কথা ছাপা হতো, ডক্টর বোসেস কুকিং পুলি। ইংরেজি নামটাই ভূষণের বেশি পছন্দ হচ্ছে, কুকিং পুলি। হ্যাঁ, রান্নাঘরে কপিকল থেকে কুকিং পুলি শুনতে অনেক ভালো। মেড ইন যশোরের তৈরি। সেজদার চিরুনি যেমন ভারত বিখ্যাত হয়েছে, যশোর বেঙ্গল নামটা সেজদার কল্যাণে যেমন দিক বিদিকে ছড়িয়ে পড়েছে, তেমনি তার কুকিং পুলির এক পুলিও একদিন বিখ্যাত হয়ে যেতে পারে। পৃষ্ঠা 144। পারে বই কি, মানুষের অসাধ্য কি আছে? ভূষণ হিসেব কষতে বসলো, অবশ্য মুখে মুখে। এটা একেবারেই থাউকো হিসেব, বিস্তারিত সে পরে কষবে, কিন্তু এতেই, এই থাউকো হিসেবেই সে দেখিয়ে দিতে পারে তার সামান্য একটা আবিষ্কার থেকে কত টাকা রোজগার হতে পারে। ধরা যাক, বাংলাদেশে এখন 4 কোটি লোক আছে। গড়ে 10 জন লোক নিয়ে যদি এক একটা পরিবার ধরা যায়, তাহলে পরিবারের সংখ্যা দাঁড়ায় 40 লক্ষ। তার মানে 40 লক্ষটা রান্নাঘর। গুড। এবার এর থেকে 3/4 বাদ দাও, 4 ভাগের 1 ভাগের হিসেবেই ধরো, তাহলেও 10 লক্ষ রান্নাঘরের 10 লক্ষ কুকিং পুলি অনায়াসেই বিক্রি হতে পারবে। ভেরি গুড। ভূষণ খুবই উৎসাহিত বোধ করছে। এখন প্রতি কুকিং পুলিতে যদি সে মাত্র 4 আনা লাভ করে, অনলি 4 আনাস, তাহলে কি দাঁড়ায়? 2.5 লক্ষ টাকা। আচ্ছা, তার থেকে আরো না হয় 1.5 লক্ষ টাকা বাদ দাও, তাহলেও থাকে নেট 1 লাখ টাকা। এখন আর মান নেই, 1 লাখ টাকার কোনো ধারণাই নেই বড়গিন্নির। খালি কাপড় কাপড় করছে। আরে কত কাপড় চাই তখন ফরমাস করো, যেন বড়গিন্নিকেই বলল ভূষণ। চম্পির খ্যারখ্যারে আওয়াজে ভূষণের চিন্তা ছিন্ন হলো। ও ছোট কাকা, বার্লি আনিছ? ভূষণের উৎসাহটায় জোয়ার এবার কিঞ্চিত মন্দা পড়ল। মুখের চকচকে ভাবটাও মলিন মলিন হয়ে উঠল। ভূষণ রবিনসন্সের বার্লি কিনবে বলেই তো এতক্ষণ মনিরুদ্দির আশায় বসেছিল, কিন্তু সে যে এলো না। বলল, আজকের দিনটা চালিয়ে নে মা, কাল এনে দেব। চম্পি বলল, চালাবো কি আমার মুড়ো দিয়ে? খুকার পেটটা খারাপ, দুধ 1 ফোঁটাও ধরতিছে না। তোমারে বলে বলে তো হয়রান হয়ে গেলাম, এখনো বিচারা খাবে কি? ভূষণ ভাবতে লাগলো, এরা নিজেদের সংসারটাকে সমস্ত জগৎ থেকে আলাদা করে দেখে, তাই অভাব অভিযোগ এদের চোখে এত বড় বলে মনে হয়। আমাদের উচিত জগতের পরিপ্রেক্ষিতে নিজের সংসারটাকে দেখা, তাহলে এই জ্ঞানটা অন্তত হবে বার্লির অভাবে পৃথিবীর রসাতলে যাচ্ছে না। মানুষ কি খায় আর কি পরে তা নিয়ে মানুষকে বোঝা যায় না চম্পি। মানুষের পরিচয় তার চিন্তায়, তার কর্মে।
চম্পিকে মনে মনে বোঝাতে চেষ্টা করলো ভূষণ। রবিনসন্সের বার্লি সে আনতে পারেনি বলে এরা তার উপরে চটেছে। আরে ওটা তো মাত্র একটা পরিবারের একটা সাময়িক সমস্যা, ভূষণ মনে মনেই মন্তব্য করলো। কিন্তু সে যে সমস্যার সমাধানের কথা ভাবছে তার মধ্যে বৃহত্তর মানবের কল্যাণ নিহিত আছে। তাই বাজে চিন্তায় মন না দিয়ে ভূষণ ঘরে উঠে গেল কুকিং পুলির নকশা আঁকতে।